আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা, দারো ছুটাই বাধা টুটাই, মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো প্রেমে, আরো প্রেমে মোর আমি ডুবে যাক প্রেমে। আরো প্রেমে, আরো প্রেমে মোর আমি ডুবে যাক প্রেমে। সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরে তৃষা হরে, মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে, তব ভুবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো। ও লেজিট কান্নাকাটি করছে পিছনে বসার জন্য। আমার তো লজিক ছিল পিছনে বসার, তাই না? হ্যাঁ, এখনো কিন্তু logic এখন তো আছে। লজিক নাই, এখন তো লজিকলেস হয়ে গেছে জিনিস। এই যে আমাদের মাসুদ ভাই, সে আজকেও লেট করছে। হ্যাঁ, ওইসে দেখা কেমন দিন কাটছে, মেঘে খেলা দেখিনি কতদিন, ঘরে বসে গৃহবন্দী, সময় অনিয়মে কাঁপছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের বাসায়। আমরা 1-to-1 কথা বলবো স্যারের সঙ্গে, কেমন চলছে স্যারের ইলেকশন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আছি। ইলেকশনের মধ্যে অনেক কথা বলতে হয়তো গলা চোখ হয়ে গেছে কি, এছাড়া ফিজিক্যালি আপাতত আলহামদুলিল্লাহ ভালো আছে। ইলেকশনের আর 4 থেকে 5 দিনই সময় আছে যখন অ্যাক্টিভলি প্রচারণা করা যাবে স্যার। তো এই পর্যায়ে ইলেকশন আপনার কনস্টিটিউয়েন্সি বা সার্বিকভাবে বাংলাদেশে আপনি কীরকম দেখছেন স্যার? আমি তো ভালো দেখছি আলহামদুলিল্লাহ। আমাদের ধানের শীষের ফ্লো উঠছে, যেখানেই তারেক রহমান সাহেব যাচ্ছেন সেই এলাকাগুলো তো বটেই, এবং অ্যাজ এ হোল ভালো অবস্থা। তবে যা ইলেকশনে কিছু তো আপনার প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সব কিছু থাকবে। এখন পর্যন্ত মনে হচ্ছে ইটস কোয়াইট গুড। স্যার, আমরা যখন আপনার সঙ্গে কথা বলছি এর 1.5 থেকে 2 দিনের মধ্যেই এই আসনে এবং এই অত্র রিজিয়নই বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের আসার কথা রয়েছে। এটা কি এই অঞ্চলে ওভারঅল ভোট ব্যাংকে কোনো না, এটা আমাদের অত্যন্ত পজিটিভ ইফেক্ট করবে। ইনফ্যাক্ট আমাদের মানুষের চাহিদাও ছিল এটা, যে উনি রংপুরে এসে গেছেন, ঠাকুরগাঁও, দিনাজপুর এই সমস্ত এলাকায় আসলে ভালো হতো। এটা হচ্ছে তো বাংলাদেশের পলিটিক্সের একটা আপনার ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য, যে দলীয় প্রধান যিনি, যার ভিত্তি করে নির্বাচনটা পরিচালিত হয়, তার এলাকাগুলোতে আসা এবং তার সফর, তার বক্তব্য, এগুলো অনেক পজিটিভ এফেক্ট করে। আপনাকে আমরা সবসময় দেখেছি, অন্তত আমাদের বেড়ে ওঠার কালে আপনাকে দেখেছি, আপনি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন বিএনপিকে, আপনি ডিরেকশন দিয়েছেন ওভারঅল বাংলাদেশের জন্য। আজকে আমরা আপনার কনস্টিটিউয়েন্সিতে বসে আছি। আপনার কনস্টিটিউয়েন্সির জন্য স্পেশালি কি আপনি কিছু করার চিন্তা করেছেন, বিশেষ প্রয়োজন যেগুলো আপনার কনস্টিটিউয়েন্সিতে স্পেশাল, যেটা হয়তো বা পাশের জেলাতেই এই প্রয়োজনটা হয়তো নেই? আমাদের কনস্টিটিউয়েন্সির প্রবলেম, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে ইটস ভেরি পুয়ার এরিয়া। এখানে এগ্রিকালচার ছাড়া অন্য কোনো কিছু ইকোনমিক অ্যাক্টিভিটি নাই বললেই চলে আর কি। কলকারখানা, একটা সুগার মিল আছে, তাও অনেক পুরনো, একটা বিএমআরই করা দরকার। আর সেই ধরনের কোনো ফ্যাক্টরি এখানে নেই। এখানে দেয়ার আর সাম ফিউ পোলট্রি আছে, যেগুলো একটু বড় সাইজের, কাজী ফার্মসের, এছাড়া আর কিছু নাই। আমার যেটা উদ্দেশ্য, আমি আগেও চেষ্টা করেছিলাম এগ্রিকালচারটাকে ভালো করে ডেভেলপ করা, এবং সেখানে এগ্রিকালচার যেন প্রফিটেবল হতে পারে, এবং অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ তৈরি করা আর কি। এটা আমরা করতে চাই। আর আমাদের এখানে ছেলেদের চাকরিটার ব্যাপারে খুবই অসুবিধা, যেটা আমরা চেষ্টা করব, যেটাকে আমরা টেকনিক্যাল ট্রেনিং, কারিগরি শিক্ষা যেটাকে আমরা বলি আর কি, ভোকেশনাল ট্রেনিং দিয়ে এদেরকে যদি আমরা বাইরে পাঠাতে পারি, তাহলে এলাকার অর্থনৈতিক অবস্থা অনেকটা ইমপ্রুভ করবে। আর ইচ্ছে আছে যে এখানে আইটির উপরে যদি আমরা ট্রেনিং করাতে পারি, তাহলে এই ডাটা এন্ট্রি এটার মধ্যে কাজ করে আমাদের ছেলেরা দেখে আর্ন এ লট। অ্যাগ্রো বেসড যদি আমরা করতে পারি, ইট উইল ডিপেন্ড যে আমরা সেখানে পাচ্ছি কেমন প্রাইভেট সেক্টর থেকে।
সেটার উপর ভিত্তি করে এখানে একটা ইপিজেডও করা যেতে পারে, যেটা এক্সপোর্ট করা যেতে পারে সে সমস্ত প্রোডাক্টগুলোকে আর কি। এগুলোই আমরা আবার মূলত এই এলাকাতে আমার সমস্যা আমার কাছে। এমনিতে আমাদের এদিকে তো খুব বেশি খালবিল নেই, ফলে কমিউনিকেশনের সমস্যাটা অতটা প্রকট না। এটাকেও ইমপ্রুভ আরো করতে হবে। আর আমরা যেটা চিন্তা করেছি যে এখানে অলরেডি প্রাইভেট সেক্টরে একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি হচ্ছে, একটা এনজিও করছে ইএসডিও। এখানে পাবলিক সেক্টর অর্থাৎ সরকারের তরফ থেকে এখানে একটা ইউনিভার্সিটি করা যেতে পারে, মেডিকেল কলেজ করা যেতে পারে, যেগুলো আমাদের এলাকার দাবি আছে। আর এখানে একটা খুব সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়কার একটা অনেক পুরনো এয়ারোড্রোম আছে, যেটাকে আমরা এর আগে এটা অপারেট করতে পিআইএ পাকিস্তান সময়, তারপরে বিমানও অপারেট করেছে, পরে এটা বন্ধ হয়ে গিয়েছিল। এটাকে আমরা চালু করার চেষ্টা করতে পারি ইফ ইট ইজ ফিজিবল হয়, যদি ইকোনমিক্যালি ফিজিবল হয়। স্যার, আপনি অনেকগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবার আপনি বলছেন আপনার শেষ নির্বাচন, আপনি ক্যাম্পেইন করছেন, একদম ফিজিক্যালি ক্যাম্পেইন করছেন, আপনার পরিবারের লোকজন ডোর টু ডোর ক্যাম্পেইনে অংশ নিচ্ছে, আপনাকে সহায়তা করছে, আপনার মেয়েরা এসছে তারাও সহায়তা করছে, আমরা দেখেছি। এই শেষ নির্বাচন নিয়ে আপনার কি আমাদেরকে কিছু বলবেন? না, এই নির্বাচনে একটু আপনার কিছুটা বলা যেতে পারে, এই নির্বাচনটা একটু ভিন্ন রকম। তো মানে অপোনেন্ট ইজ ইনভিজিবল অলমোস্ট, মানে দেখা যায় না, বোঝা যায় না, বাট দে আর ভেরি ইনডক্ট্রিনেটেড একটা পলিটিক্যাল পার্টি, ক্যাডার বেসড, ফলে ওরা কাজ করে কিছু, কিন্তু এই কাজগুলোতে জনগণের মধ্যে খুব ইম্প্যাক্ট হয় না আর কি। এখানে সাধারণ মানুষ তো চায় যে তারা কে তাদের কাজ করতে পারবে, কে তাদের সমস্যার সমাধান করতে পারবে। আর আমাকে তো তারা দেখছে দীর্ঘকাল ধরে এখানে অ্যাজ দেয়ার ওন ম্যান। আর একথা তো বলা যায় যে আমার সেই ধরনের কোনো ব্যাড রেপুটেশন নেই। আমরা তো একটা রেপুটেশন নিয়ে কাজ করি। আন্দোলন করার সময় আমার যে ব্যক্তিগতভাবে আমি যে কাজ করেছি, ভূমিকা রেখেছি, সেগুলো আমার জন্য প্লাস পয়েন্ট হচ্ছে বলে আমি মনে করি আর কি। সুতরাং সময়টা কম পাওয়া গেছে, বাট আই ফিল নট দ্যাট ক্রিটিক্যাল ডিফিকাল্ট মনে হয় না আমার কাছে। বাট আই ফিল গুড। আমি যখন মাঠে যাই, লোকজন রেসপন্ড করে এবং প্রচুর মানুষ আসে আমার পথসভাগুলোতে। আমরা দেখেছি পথসভাগুলো আপনার মোটা দাগে একটা ছোট সাইজের জনসভা। হ্যাঁ, আমার যেহেতু মানুষের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, তো গত 15 বছরে আমার এই সম্পর্কটা একটু কমে গিয়েছিল, বিকজ আমাকে ঢাকায় থাকতে হতো আন্দোলনের কাজে, বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়েছে, জেলে থাকতে হয়েছে। ওই সময়টা আপনার আমার এলাকার মানুষের সঙ্গে আমার একটা হয়তো বা দূরত্ব তৈরি হয়েছে, বাট ওটা কেটে উঠেছে। আই ফিল কমফোর্ট। নিউ জেনারেশনটা আমাকে অতটা চেনে না, এখন চিনতে শুরু করেছে, বাট দে হার্ড অ্যাবাউট ইট। মোটামুটি খারাপ না। ম্যাডামের সঙ্গে কথা হচ্ছিল, ম্যাডাম বলছিলেন যে আপনার রাজনৈতিক জীবনের কারণে তার যে স্ট্রাগলগুলোর মধ্যে দিয়ে যেতে হয়েছে, উনি রিগ্রেট করেন না ওয়ে অফ লাইফ। অফ কোর্স আই এম গ্রেটফুল টু মাই ওয়াইফ, যে সে আমার ফ্যামিলির জন্য, আমার জন্য অনেক কিছু করেছে, অনেক কিছু মানে সবটাই করেছে বলা যায় আর কি। আমি তো পলিটিক্স করেছি মানুষের সঙ্গে, আমি বেশিরভাগ সময় ঠাকুরাতে থাকতাম। এর আগে আমি যখন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান ছিলাম, পরবর্তীকালে মহাসচিবের দায়িত্ব পাওয়ার আগে পর্যন্ত আমার সময়টা বেশিরভাগই ঠাকুরাতেই কেটেছে। আমরা আপনার জেলায় আসার সুযোগ পেয়েছি। আপনার যদি আমাদের জন্য কোনো সাজেশন থাকে যে আমরা কোনো বিশেষ জায়গায় যে কারোর সঙ্গে কথা বলতে, আমার সাজেশন থাকবে যে ইউ জাস্ট টক টু দ্য কমন পিপল। তারা কি বলছে, এখানে মাইনরিটির একটা বড় সংখ্যা আছে, কিন্তু সনাতনী ধর্মের ভোটই হচ্ছে প্রায় 1,25,000। তো ইউ শুড টক টু দেম অলসো, তাহলে ভালো হবে। অনেক ধন্যবাদ স্যার, আপনার জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য শুভকামনা থাকলো আপনার শেষ নির্বাচনের জন্য। আশা করি পরে দেখা হবে, নির্বাচনের পরে ইনশাল্লাহ আমরা আবারও কথা বলার সুযোগ পাবো। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি ঠাকুরগাঁও 1 আসনে। ঠাকুরগাঁও 1 আসন ঠাকুরগাঁও সদর উপজেলা এবং পৌরসভা নিয়ে গঠিত। ঠাকুরগাঁও 1 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনয়ন দিয়েছেন তাদের মহাসচিব বর্ষিয়ার নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে। তিনি এর আগে এই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন এবং মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন বিএনপি সরকারে। এবারে তিনি তার শেষ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন বলে তিনি জানিয়েছেন। তার নির্বাচন কেমন চলছে, এই অতি জনপ্রিয় নেতা যাকে বাংলাদেশের মহাসচিব বলা হয়, তিনি কেমন করছেন তার নির্বাচনী প্রচারণা, তা কভার করতে আমরা এসেছি ঠাকুরগাঁও 1 আসনে অন রেকর্ড উইথ সাইফুর বাবের সাথে। কভার করব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ইলেকশন ক্যাম্পেইন।
মোটামুটি চলতেছে, দুইটাই মোটামুটি, খারাপ না ভালো। যেটাই ভালো হবে, যেদিক দিয়ে ভালো হবে ওই দিক দিয়ে যাবো, সমস্যা নেই। সুস্থ হলে ভালো হয়, গ্যাঞ্জাম না হয়, ভালো সুস্থ বোর্ড হোক, এটাই চাই আমরা। আমাদের এখানে সমস্যা হয় না এখনো কালীবাড়িতে। আমাদের ঠাকুরের যেন দুর্নীতি মুক্তি থাকে, ঠাকুরগাঁও যেন একটা মেডিকেল কলেজ হয় এবং পুরাতন বিমানবন্দর যেন নতুন করে চালু হয়। জিনিসপত্র দাম কমায় দেয়, গ্যাসের দাম যদি কমায় দেয় তাহলে ওইটা সরকার আমাদের জন্য ভালো। আমরা চাই দেশ যেন ভালো চলে, যারা আমাদের জিনিস সস্তা খেলে হবে। হ্যাঁ, ওই প্রেসিডেন্ট আমাদের দরকার। আমরা গরিব না লোক, খাটি মিলে খাই, সুখ সুবিধা আমরা পাই। শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে আছি ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গি গ্রামে। পাটিয়াডাঙ্গি এখানে আমাদের পাশের মাঠেই একটি জনসভায় বক্তব্য রাখবেন যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব। আমরা কভার করছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ইলেকশন ক্যাম্পেইন অন রেকর্ড সাইফ্রোভাবে। আমরা থাকবো তার সাথে, ক্যাম্পেইন কভার করব তার, এবং সেই সঙ্গে জানার চেষ্টা করব এলাকার মানুষের চাওয়া পাওয়া, এলাকার মানুষের নির্বাচন কেন্দ্রিক ভাবনা এবং সর্বোপরি যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচন কেন্দ্রিক ভাবনা। ঠাকুরগাঁও থেকে সাথে থাকুন অন রেকর্ড উইথ সাইফ্রোভাবে। এই নির্বাচনটা আমরা পেয়েছি অনেক রক্তের বিনিময়ে। এই নির্বাচনটা 12 তারিখে, আর 7 দিন পরে এই নির্বাচনে আমরা কি বলি, ভোট। আমরা যদি ঠিক মতো ভোট দিতে পারি তাহলে আগামী 5 বছরের জন্য একটা সরকার গঠন করতে পারি। সরকার গঠন করতে পারি, সরকারটা যদি ঠিক মতো কাজ করে, মানুষের কথা চিন্তা করে, মানুষের কল্যাণ করতে চায়, তাহলে তো ঠিক আছে। সামনে তো ইলেকশন আর 7 দিন বাকি, কি মনে হচ্ছে নির্বাচনের পরিবেশ কেমন এই এলাকায়? খুব ভালো। এই রাস্তাটা করছে আলমগীর স্যার, স্কুলগুলো করছে আলমগীর স্যার, অনেক পছন্দ থাকবে আমাদের, অনেক আশা চাওয়া পাওয়া থাকবে আমাদের কাছে। ইনশাআল্লাহ সব কাজগুলো উনি করবে, আমাদের রাস্তাঘাট, মন্দির, মাদ্রাসা সব উন্নয়ন করবে উনি। আর যদি ঠিক মতো না পারে, যোগ্যতা না থাকে, তাহলে চুরি করবে, তাহলে কোনো কাম করে করবে। আমার সাংবাদিকের উপরে আমাদের দেশি কথা কিছু বলছে, আমার দেশের লোকের কাছে আমরা সম্মান ভোট দিব, ঠিক না? ভোট ওইটাই দিব যেটা আমার কাজ, তাই না? আমি তারপরে পূর্ণ পরিচিত লোক নাকি আলমগীর স্যার, সবাই স্যার বলেন কেন? আমি এখানে অনেকের শিক্ষক, এই যে চেয়ারম্যান বসে আছে এখানে জব্বার সাহেব আছে, আমাদের বিএনসি চেয়ারম্যান ছিলেন, উনি রিটায়ার করেছেন, উনি আমার ছাত্র ছিলেন। এখন আমি অতি পুরান লোক আসছি, সেইবারের মতো আপনাদের কাছে বলছি, আমাকে এবার আপনারা যদি ভোট দেন, সুযোগ দেন পার্লামেন্টে যাওয়ার, তাহলে আমি আমার এলাকার লোকের জন্য কিছু কাজ করতে পারবো। আমি কোন দল করি ভাই? বিএনপি। মার্কা কি? আস্তে বলবে। আলমগীর স্যার যদি জয়যুক্ত হয়, ওনার কাছে উনি অনেক কাজ করছে। উনি এই যে ঠাকুরগাঁও থেকে পাইটাডাঙ্গি নামাজ পড়া হইতে যে রাস্তাটা, এই রাস্তাটা আলমগীর স্যার করে দিয়েছে। আলমগীর স্যার হইলে
তার কাছে আমাদের প্রত্যাশা গ্রামগঞ্জে কিছু আপনার ওই যে রাস্তাঘাট আছে, কিছু স্কুল আছে, এগুলা তার কাছে আমাদের প্রত্যাশা। আমার নেতা তারেক রহমান সাহেব তিনি বিদেশে নির্বাসিত ছিলেন, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে আটকে রাখা হয়। দেশে যখন আসলেন, আসার পরে লক্ষ লক্ষ মানুষের মধ্যে প্রথম যে কথাটা তিনি বললেন, কি বললেন? যে আমার একটা পরিকল্পনা, আই হ্যাভ এ প্ল্যান। সেই পরিকল্পনাটা দিয়ে তিনি দেশের কল্যাণ করতে প্রথমেই কি বললেন? তিনি মা বোনদেরকে ক্ষমতা দিতে চান এবং ফ্যামিলি কার্ডের তৈরি করবেন। এখানে মায়ের ছবি থাকবে পরিবারে এবং নাম থাকবে। তিনি এটা দেখিয়ে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস আছে, চাল, ডাল, তেল, লবণ, এগুলো তিনি কিনতে পারবেন, ঠিক না? আর হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারবেন, তার সন্তানদেরকে চিকিৎসা, আর পুরো ভর্তির ব্যাপারে তারা সুবিধা পাবেন। আমার কৃষক ভাইদের জন্য তিনি বললেন কৃষক কার্ড, এই কৃষক কার্ডে একইভাবে ছবি থাকবে, নাম থাকবে। তিনি এটা দেখিয়ে ন্যায্য মূল্যে সার, বীজ আর সেচ পানির ব্যবস্থা নিতে পারবেন, ঠিক তো? আরো একটা সুবিধার কথা বলছি, সুখবর দিয়েছেন। 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ আছে তাদের সুদ সহ তিনি মাফ করে দেন। আমার মা বোনদের যারা এনজিওর কাছ থেকে লোন নেয়, কিস্তিতে নেন না, একটা এনজিও থেকে লোন নিলেন কিস্তিতে শোধ করার জন্য, একটা শোধ করতে না পারলে এনজিও ভাইতে আসা যায়, চাপ সৃষ্টি করে, তখন আপনি আরেকটা এনজিও করছেন, এইভাবে ঋণ চলতেই থাকে। উনি বলছেন যে আমার মায়েদের কষ্ট লাঘব করার জন্য আমি 1 বছরের জন্য এই যে কিস্তি এটা আমি দিয়ে দিব এনজিও গুলোকে এবং তারা মাপ পেয়ে যাবে। আরেকটা কথা যেটা সবচেয়ে ভালো কথা, শিক্ষিত ছেলে মেয়েদের জন্য যারা বিএমএ পাস করছে, এমনকি আপনার ইঞ্জিনিয়ারিং পাস করছে, ডাক্তারি পাস করছে, কিন্তু চাকরি নাই, চাকরি নাই, গুলো আছে, তাই না? মাদক খাচ্ছে, ঠিক কিনা? এদের জন্য তিনি বলছেন যে আগামী 1.5 বছরের মধ্যে তিনি 1 কোটি চাকরি পাবেন। আমি এই শেষবারের মতো আপনাদের সামনে নির্বাচন করতে এসেছি, এই কারণে আমি ঠাকুরগাঁয়ের জন্য কিছু করতে যখন এমপি ছিলাম, প্রতিমন্ত্রী ছিলাম, আপনাদের সেচের যে বরেন্দ্র প্রকল্প আমি এখানে নিয়ে আসছিলাম, তাতে করে আমাদের কৃষকের পানির সমস্যার সমাধান হয়েছে। আমরা ভুট্টা চাষের প্রকল্প এখানে শুরু করছিলাম, যার ফলে আমার কৃষকরা এখন ভুট্টা চাষ করে এবং পয়সা পায়, ক্যাশ পয়সা পায়, তাই না? আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে কবুল করেন, তাহলে আমি প্রথমে যে কাজটা করতে চাই, আমাদের এই যে ছেলেরা খালি বিএমএ পাস করে চাকরি পায় না, ওইটা বাদ দিয়ে আমি বলবো কারিগরি শিক্ষা করো। কারিগরি শিক্ষায় তুমি ট্রেনিং নাও, ইলেকট্রিশিয়ান হও, কার্পেন্টার হও, প্লাম্বার হও, ড্রাইভার হও, বিদেশে গিয়ে অনেক টাকা আনতে পারো। আরেকটা কাজ আমি করতে চাই, এটাকে বলে ডাটা প্রসেসিং। যারা কম্পিউটার জানে, কম্পিউটার চালাতে পারে, তাদেরকে স্পেশাল ট্রেনিং দিয়ে আমরা আইটি ডাটা প্রসেসিং এর কাজ শেখাবো। মেডিকেল কলেজে যায়, জানিতে হবে এগুলো চাইলেই তো হবে না, ভোটটা তো দিতে হবে। যদি ভোটটা দেবে পাই যাবে, আমাদের স্বার্থেই আমরা এখানে ধানের শীষকে ভোট দিয়ে আমরা যদি আমাদের নিজেদের ভালো চাই, নিজেদের ভালোটা বুঝি, তাহলে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আর সেই সিদ্ধান্ত হচ্ছে ধানের শীষে ভোট। সবাইকে, হিন্দু মুসলমান সবাইকে ধানের শীষে ভোটারদেরকে ভোট দিয়ে আমাদেরকে কাজ করা সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। জনাব
রাজাগাঁও ইউনিয়ন থেকে আমরা এসছি এখন শালন্দর ইউনিয়নে। শালন্দর ইউনিয়নেও একটি পথসভা হচ্ছে। পথসভা তো না, আপনারা দেখতে পাচ্ছেন পথসভা একটি ছোটোখাটো জনসভার মতন হয়ে গেছে, জনসভায় রূপ নিয়েছে। এখানে কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বেশ কিছু পথসভা করছেন আজকে। এই পথসভাগুলো পুরোটাই, প্রায় প্রতিটি পথসভাই মোটামুটি ছোট আকার একটি জনসভায় রূপান্তরিত হচ্ছে। একই ইউনিয়নে একাধিক পথসভা করছেন, যে কারণে সময়ও লাগছে বেশি, স্কেজুল থেকে উনি কিছুটা পিছিয়েও আছেন। আমরা কভার করছি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ইলেকশন ক্যাম্পেইন। আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন বিএনপির নেতৃবৃন্দ এবং ইয়াকুবপুরের আমার প্রিয় হিন্দু মুসলমান ভাই বোনেরা। আমার গলা শুনেই বুঝতে পারছেন যে এই একের পর এক সভা করতে করতে আমার গলার অবস্থা একদম শেষ। সুতরাং কিছু খারাপ মনে করবেন না, এর মধ্যেই আমাকে কিছু কথা বলতে। আপনারা জানেন যে মাঝখানে প্রায় 15 বছর 16 বছর আমাদের সেই পরিবেশ ছিল না। আমি বিএনপির মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর থেকে আমি বেশিরভাগ সময় আমাকে ঢাকাতে এবং দেশের অন্যান্য অঞ্চলে কাটাতে হয়েছে। ঠাকুরকে আসার সুযোগ তুলনামূলকভাবে কম পেয়েছি। এবং এরপর আবার ছিল আপনার আমাদের রাজনীতির যে আমাদের উপরে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন গেছে, সেগুলোর মামলা মোকদ্দমা সবকিছু মিলিয়ে সময়টা খুব খারাপ গেছে, যার ফলে আমি আপনাদের সামনে সবসময় আসতে পারিনি। আমি আপনাদের কাছে সেই জন্য ক্ষমা প্রার্থনা করছি। প্রিয় ভাই বোনেরা, আজকে এসছি আপনাদের সামনে আবার আগামী 12 তারিখে আর কয়েকদিন পরেই যে নির্বাচন হবে, সেই নির্বাচনে একজন প্রার্থী হয়ে বিএনপির ধানের শীষের প্রার্থী হয়ে আপনাদের সামনে আমি আসছি। আপনারা এখানে যারা আছেন আমাকে অনেকদিন ধরে চেনেন, জানেন, তাই না? কি ঠিক তো? আমার পুরো নামটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরের লোক আমাকে আলমগীর হিসেবে জানে, আরো দীক্ষার লোক আমাকে ফখরুল হিসেবে জানে। যাই ভাই, আমি আপনাদের সামনে আজকে প্রার্থী হয়ে এসেছি। আমি আগামী নির্বাচনে আপনাদের কাছে ধানের শীষে একটা ভোট চাই। উনি অনেক উন্নয়ন করছে এবং উনি এলাকার লোককে খুব ভালোবাসে, আর এলাকার লোকও উনাকে আমরা খুব ভালোবাসি। 91 থেকে ওনার সাথে আছি, উনি খুব ভালো লোক। কাজেই এইবার সর্বদলীয় লোক উনাকে ভালোবাসতেছে এবং ধানের শীষে ভোট দিবে। মনে করেন যে যখন সমস্যা আছে, মনে করেন 17 বছর আমরা কাজ কাম আমাদের করে নাই, আমাদের এখানে একটু বিএনপির প্রভাব বেশি ছিল দেখে অনেক কাজ কাম করে নাই। তারপরেও মনে করেন যে এবার উনি শেষ নির্বাচন, এই কারণে মানুষ সব দল মল নির্বিশেষে উনার দিকে ঝুঁকে গেছে আর কি। আমি সেইটুকু বলতে চাই, আমাকে আপনারা চেনেন, মির্জা আলমগীরকে আপনারা চেনেন। আমি দীর্ঘদিন ধরে এখানে রাজনীতি করেছি। আমার দিকে আঙ্গুল দিয়ে তাকিয়ে দিয়ে দেখে কেউ বলতে পারবে যে আমি কোনোদিন কারো এতটুকু ক্ষতি করেছি অথবা কারো কাছ থেকে কাজের বিনিময়ে কোনো টাকা নিয়েছি, পয়সা নিয়েছি? এই জন্যই আমি আপনাদের কাছে আসি, আপনারা আমাকে ভালোবাসেন। এই জন্যই আমি নিজের বুকের মধ্যে একটা জোর আছে, বল আছে, যে আমি মাথা উঁচু করে দাঁড়ায় বলতে পারি যে আমি কারো কোনো ক্ষতি করি না। ঠিক না? আমাদের ওনার কাছে দাবি দেওয়ার আছে, আমাদের এই রাস্তাঘাট কাঁচা আছে, পাকা করে দিবে। তারপরে ফ্যামিলি কার্ড দিতে চাইছে, ওটা দিবে। এবং আমরা তাকে এই এলাকায় বিপুল ভোটে আমরা তাকে জিতাবো আর কি, ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। পরিবেশ ভালো, জনগণের উল্লাস আছে, জনগণ খুশিতে বর্তমান আত্মহারা। এই 17 বছর পরে এই প্রথম দেখা গেল যে নির্বাচনের একটা পরিবেশ, সুষ্ঠু পরিবেশ সরকার করতে পারছে। ঠাকুরগাঁও 1 আসনে 17 বছর পরে ইলেকশন হচ্ছে। মনে করেন সকল স্তরের জনগণ ঈদের মতো উৎসাহিত হয়ে সবাই ভোট কেন্দ্রে যায়, ভোট দিবে। আর আমাদের আলমগীর স্যার হইলে রাস্তাঘাট, কলকারখানা, ইপিজেড যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে, ইনশাল্লাহ ওইগুলো বাস্তবায়ন হবে। অবশেষে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আবার ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি শেষ করতে চাই। তার আগে একটা সুসংবাদ দিতে চাই। আমাদের নেতা তারেক রহমান, তরুণ নেতা তারেক রহমান, যিনি বাংলাদেশকে এখন নতুন স্বপ্নের দেশে নিয়ে যেতে চান, সেই তারেক রহমান আগামী 7 তারিখে সকাল 9টায় ঠাকুরগাঁও ফুটবল খেলার বড় মাঠে আসবেন। তিনি বক্তৃতা করবেন, আপনারা শুনবেন তার মুখে। অনেকগুলো বিষয় তো আমি পড়তে চাচ্ছি না, কিন্তু 12টা আছে। 12টা ইনশাল্লাহ
আমি যদি নির্বাচিত হতে পারি 6 মাসের মধ্যে আপনাদের সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মার্কেটে কি আমার মার্কেটে কি বলে না। আজ সারাদিনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কভার করেছেন 7টিরও বেশি জনসভা। এই মুহূর্তে বাংলাদেশ দোকান মালিক সমিতি আয়োজিত একটি মতবিনিময় সভায় তিনি আসছেন। এরপর আরও একটি মতবিনিময় সভা তিনি করবেন। আমরা চেষ্টা করব প্রতিটি কভার করার, দেখানোর চেষ্টা করব বিভিন্ন ফোকাস গ্রুপের মানুষজন কি কথাবার্তা বলছে তার সঙ্গে। আমাদের সদস্যদের মাসিক অনুদান 20 টাকা, এটা ব্যাপকভাবে হতো। যে মানুষটা ঠাকুরগাঁকে এত মর্যাদা দিয়েছে, নৈতিক দায়িত্ব তাকে ভোট দিয়ে বিজয় করে তাকে জয়যুক্ত করা আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি প্রার্থী শ্রদ্ধাভাজন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। পুলিশের হয়রানি, রাতের বাসায় ঘুমাতে পারেন না, আপনারা জানেন সব ইতিহাস, সেগুলো আমি ব্যক্ত করতে আর চাই না। সেই পরীক্ষিত নেতা আমাদের অভিভাবক, তাকে তো ভোট চাইতে হবে না, আমরা তাকে ভোট দিব, আমরা তাকে বিপুল ব্যবধানে জয়লাভ করাবো। এটাই আমাদের প্রচেষ্টা, এটাই আমাদের কমিটমেন্ট। আমরা সবাই 12 তারিখে সেটি প্রতিফলিত করব। আমরা সবাই নিজে নিজে ভোট দিতে যাব। আমার ডানে বায়ে সামনে পিছিয়ে যারা আছেন ভোটার, তাদেরকে নিয়ে যাব। আজকে ব্যবসায়ী মালিক সমিতি এবং কর্মচারী সমিতির যৌথ সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার প্রিয় মালিক কর্মচারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি ঠাকুরগাঁবাসীর কাছে খুব ঋণী এই জন্যে যে আমার জীবনের প্রায় পুরোটাই ঠাকুরগাঁ জুড়ে আছে। আমার রাজনৈতিক জীবনের সব সময় সব সমর্থন আমি আপনাদের কাছ থেকে পেয়েছি। আমি প্রথম যখন ঠাকুরগাঁয়ে সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত হয়ে আসি, প্রথম ঠাকুরগাঁও পৌরসভার, আমি চাই যে সুষ্ঠু নির্বাচন হোক, এটুকু আমি চাই। আল্লাহর কাছে দোয়া এই জন্য প্রার্থনা করি। বাংলাদেশের যে কোনো জায়গায় উনি দাঁড়াইলে হয়তো জিতে যাবে। সেক্ষেত্রে এই জায়গায় বলি যে ঠাকুরগাঁয় ব্যাপক সারা জনগণের, আমি আশা করি যে উনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন। আপনি জানেন যে ঠাকুরগাঁ কৃষি প্রধান অঞ্চল। হ্যাঁ, এই কৃষি প্রধান অঞ্চলে আমাদের প্রধান প্রয়োজন যেটা, সেটা হচ্ছে সেচের জন্য পানি। এই পানির ব্যবস্থা উনি করে দিয়েছিলেন। আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো না, এয়ারপোর্টটা চালু হলে ভালো হয়। চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম, আপনাদের অনেকে মনে থাকার কথা। তখনও কিন্তু আপনারা আমাকে সবাই দল মত নির্বিশেষে আমাকে আপনারা সমর্থন দিয়ে নির্বাচিত করেছিলেন। তারপর থেকে ঠাকুরগাঁও পৌরসভায় ব্যক্তিগতভাবে আমি কখনো হারিনি, যদিও আসনটাতে হেরেছি কয়েকবার। ঠাকুরগাঁও পৌরসভাতে আমি কখনো পরাজিত হই। আপনাদের সমর্থন সবসময় আমার কাছে ছিল, সেই জন্য আমি প্রথমেই কথাটা বললাম যে আমি অত্যন্ত ঋণী আপনাদের কাছে। ঠাকুরগাঁও আমাদের খুব দরিদ্র এলাকা, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। এবং দরিদ্র এলাকা এত বেশি যেখানে মানুষের আয়ও সেই জন্য অত্যন্ত কম, যে কারণে এখানে ব্যবসা বাণিজ্যের প্রসার সেইভাবে হয়নি। শিল্প প্রতিষ্ঠান করার মতো এখানে সেই পুঁজি, যেটাকে আমরা বলি যাদের কাছে আছে, সেই ধরনের ব্যক্তির সংখ্যাও খুব কম। আমি নিজে ব্যবসায়ী নই, ব্যবসা বুঝিও না। যদি আমার বাবা খুব বড় ব্যবসায়ী ছিলেন এবং উনি প্রথম এখানে চেম্বার অফ কমার্স এর উদ্যোগ গ্রহণ করেন, তা আমি ব্যবসা একদম বুঝতামও না, এখনো বুঝি না। কিন্তু আমার কতগুলো ধারণা আছে। অর্থনীতির ছাত্র হিসাবে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা ঠাকুরগাঁতে যে মূল অর্থনৈতিক কর্মকাণ্ড সেটা হচ্ছে কিন্তু কৃষি। কৃষির উপর ভিত্তি করে এখানে যদি আমরা শিল্প গড়ে তুলতে পারি, তাহলে আমরা কিছুটা হলেও এখানে আমরা শিল্পের প্রসার ঘটাতে পারবো, এবং এটা সম্ভব। আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখেছি। আমি ব্যক্তিগতভাবে এমনি ঘুরতে গিয়েছিলাম প্রায় 10-12টা বা 13টা ইউনিয়নে। আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে ধানের শীষ প্রত্যেকটি ইউনিয়নে জিতবে। জেতার ক্ষেত্রে বলতে পারবো সব জায়গায়
গোল্ডেন এ প্লাস পাবে এটা বলতে পারবো না। কোনো কোনো জায়গায় উনি গোল্ডেন এ প্লাস পাবেন, কোথাও এ প্লাস পাবেন, কিন্তু সব জায়গাতেই উনি ভালো ফলাফল করবেন এটুকু আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি। আজকে যে শিল্পকলা একাডেমি ভবন সেটা তার, আমাদের যে পাবলিক লাইব্রেরি যে ভবন এটা তার, তারপর যদি আমরা দেখি ওখানে বিডি হলের যে উন্নীতকরণ সেটা তার, এরকম আর অনেক রাস্তাঘাট, অনেক স্কুল কলেজ উনি করেছেন। নিঃসন্দেহে উনি ওনার বক্তৃতায় বলছেন এবং এগুলো উনি করতে পারবেন ইনশাআল্লাহ। অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি করে কিন্তু অনেক উন্নত হওয়া যায়। আপনি অন্য বাদ দেন, মালয়েশিয়ায় দেখেন কত রকমের অ্যাগ্রো বেসড প্রোডাক্টস তারা তৈরি করে। থাইল্যান্ড অনেক অ্যাগ্রো বেসড প্রোডাক্টস তারা তৈরি করে, যেগুলো প্রচুর বিশ্ববাজারে আপনার যায় এবং তারা অনেক লাভ করেন, মুনাফা করে। এখানে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে যে আমাদের আনফর্চুনেটলি কৃষিতে ক্রপ ফোরকাস্ট বলতে কোনো ব্যবস্থা নাই। কৃষকদেরকে যে বলা হবে যে এইবার তুমি এই ফসলটা করো, সেই বলার কোনো ব্যবস্থা আমাদের কৃষি বিভাগে, কৃষি মন্ত্রণালয়ে নাই। এগুলো খুব জরুরি। আমাদের কৃষকদেরকে যদি আপনার বাঁচিয়ে রাখতে হয় তাহলে এই ব্যবস্থাগুলো চালু করতে হবে। পৃথিবীর উন্নত দেশগুলোতে তারা কৃষিকে বাঁচিয়ে রাখতে প্রচুর সাবসিডি দেয়, প্রচুর বাংলার সাবসিডি ভর্তুকি দেওয়া হয়। আর আমাদের এখানে ভর্তুকি নাম শুনলেই উল্টে যেতে চায়। এই যে আপনার কৃষিকে ঠিক মতো বোঝা এবং তাকে ঠিক মতো প্রয়োগ করা এবং সরকারের তাকে আপনার সাবসিডি দেওয়া, এটা খুব জরুরি। জোর করে বলতে হয়, কোনো কিছু এমনি এমনি হয় না, সরকারের জন্য জোর করে বলতে হয়। ইনোভেটিভ আইডিয়াস আছে, তারও সৃজনশীল মন আছে, উনি অনেক কিছু নতুন কিছু করতে চান, যে কাজগুলোকে আমরা সহযোগিতা করতে পারি। আপনারা যদি আমাকে সাহায্য করেন তা নিশ্চয়ই আমি সেক্ষেত্রে আপনাদের পাশে দাঁড়াতে পারবো, আপনাদের সামনে এগিয়ে যেতে পারবো। আমি শেষ করি, ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে আমি আবার বলি, আমি আবারও ঋণী, সেই ঋণী হয়ে আমি থাকতে চাই। সকলকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, আপনাদের সামনে কয়েকটা কথা বলার, এবং আশা করব যে আগামী দিনে আপনারা আমাকে সেই সহযোগিতা করবেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। আমাদের ধানের শীষের যে মার্কা আছে আলমগীর স্যারের, এটা ব্যাপকভাবে প্রচার হচ্ছে। মানে উনি একজন যোগ্য সৎ ব্যক্তি, ভালো ব্যক্তি, ওনাকে সবাই চেনে এই এলাকার বা এই আসনের এমন কোনো লোক নাই যে আলমগীর স্যারকে চিনে না। ওনার মানে ভোটার অনেক, ঠিক আছে, উনি জয় হবে এই আসনে। রাত বাজছে 10টা। আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি মির্জা রুহুল আমিন মিলনায়তনের সামনে। মির্জা রুহুল আমিন যে ব্যক্তির নাম, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যার ক্যাম্পেইন আমরা আজকে কভার করছি, তার প্রয়াত পিতা, তার নামে এই মিলনায়তনটি। এখানে আজকের দিনের সর্বশেষ প্রোগ্রাম, যে প্রোগ্রামটিতে জুলাই যোদ্ধা এবং পরিবারবর্গের সাথে তার একটি মতবিনিময় সভা হওয়ার কথা। আমরা সকলেই জানি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনটি কতটুকু গুরুত্বপূর্ণ। সেই ধারাবাহিকতাই আমার মনে হয় যে জুলাই যোদ্ধা এবং তার পরিবারবর্গের সঙ্গে, তাদের পরিবারবর্গের সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করেছেন আমাদের এই আসনের প্রার্থী, ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, যাকে ভালোবেসে মানুষ ডাকে বাংলাদেশের মহাসচিব। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট উপস্থিত হওয়ার জন্য আজকে একটা প্রোগ্রামের আয়োজন। প্রতিনিধি জুলাই যোদ্ধা জাভেদ, ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য, আমাদের ঠাকুরগাঁও জননেতা। সারাদিনই আজকে আমি এভাবে এই প্রজন্মের সঙ্গে অনেক পার্থক্য। আমাদের বয়স প্রায় 78 বছর। আমরা যখন বড় হয়েছি, আমরা তখন ভিন্ন দেশে এখনকার জেনারেশন, আজকের প্রজন্মের তাদের চিন্তা ভাবনা হবে
আজকের দেশ, আজকের গ্রাম এবং প্রযুক্তি এখানে একটা বিশাল লাগতো আমরা যখন বেড়ে উঠছিলাম তখন মোবাইল ছিল, তখন আইটি টেকনোলজি ছিল, তখন এআই ছিল। আজকে প্রযুক্তিগত কারণে আজকালকার প্রজন্মের যারা ছেলে মেয়ে তারা অনেক অনেক বেশি তারা সমৃদ্ধ কাহিনী, অনেক বেশি সমৃদ্ধ তারা থেকে পৌঁছতে এবং অনেক বেশি সচেতন তারা বেড়ে থাকে। আমি আজকে যারা এখানে এসেছি এরা বেশিরভাগই জুলাই যুদ্ধে অংশগ্রহণ করে আহত হয়েছে, তাই না? তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আমি ব্যক্তিগতভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ 15 বছরের লড়াই করছি। আমাদের সংগ্রামের ধরন ভিন্ন ছিল, আমাদের এই জেনারেশনের সংগ্রামের ধরনটা ভিন্ন। এটা কোটা আন্দোলন থেকে শুরু হয়েছিল এবং চূড়ান্তভাবে রাজনৈতিক পট পরিবর্তনে তাদের আন্দোলন সফলতা লাভ করেছে এবং ফ্যাসিস্টকে তারা বিদায় করতে সক্ষম হয়েছে। অভিনন্দন। যে বিষয়গুলো জানতে চেয়েছে আমাদের ছেলেরা, আমি এই কথাগুলো স্বাধীন হয়ে এই গত কয়েকদিন ধরে আমার নির্বাচনের প্রচারণায় আমি কথাগুলো বলে আসছি। আমার ধারণা তারা বলছে যে ঠাকুরের জন্য আমি কিছু করতে চাই না, তাদের জন্য আমি কিছু করতে চাই না। এবং যে আমাদের রাজনৈতিক যে কমিটমেন্ট তৎকালীন নেতাদের সেটা না থাকার কারণে আমরা সেইখান থেকে অনেকটা পিছিয়ে। আমি একজন জুলাই যোদ্ধা ঠাকুরগাঁর। আমি তরুণ প্রজন্মের হয়ে কিছু কথা বলতে চাই। স্বৈরাচার সরকারকে পতন ঘটাইছি, এর মূল অর্থ ছিল যে আমাদের দেশের স্বৈরাচারিক যে গঠনতন্ত্র, এই তন্ত্রটাকে নির্বিশেষ করার জন্য। তাই আমার ইচ্ছা হলো যে ঠাকুরগাঁও 1 আসনে ইনশাল্লাহ আমাদের সবারই প্রত্যাশা আছে জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, যিনি সারা দেশ এবং বিশ্বের মধ্যে পরিচিতি। আমরা আশা করি সে যদি নির্বাচিত হয় তাহলে আমাদের যে জুলাই যোদ্ধারা আছে ভাইরা, যারা সুচিকিৎসা পাচ্ছে না, তাদের একটা চিকিৎসার সুবিধা করে দেওয়া, আমাদের ঠাকুরগাঁওবাসীর যে উন্নয়নের যে ধারাগুলা, যেরকম রাস্তাঘাট, চিকিৎসা সেবা, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, এই জিনিসগুলা যেন যেই নির্বাচিত হবে সে যেন এটা গুরুত্ব বেশি দেয়। আমাদের যুবকেরা তরুণেরা তারা স্কিল হয়ে তারা বিদেশে গেলে অনেক অনেক পরিশ্রম করতে পারবে। রাজ্য সরকারের ক্ষেত্রে আমরা বলেছি চলছে, এটা অলরেডি শাস্তি হয়েছে, এটা চলমান প্রক্রিয়া থাকে এবং অবশ্যই যারা এসব গণহত্যা করেছে তাদের অবশ্যই। আসসালামু আলাইকুম, আমি একজন জুলাই যোদ্ধা। আমার নাম হচ্ছে মাহিন, আমি একজন স্টুডেন্ট। তো আমাদের আন্দোলনের সময় আমরা দেশে যা পরিস্থিতি হয়েছিলাম তা নিয়ে আমরা অনেক চিন্তিত ছিলাম এবং আমাদের উপর অনেক হামলা হয়েছিল, যাতে আমরা অনেক আহত হয়ে গেছিলাম অনেক স্টুডেন্ট। আওয়ামী লীগ সরকার আমাদেরকে এমনভাবে বেঁধে রেখেছিল, তাদের মিছিলে না গেলে আমাদেরকে তারা ধরে নিয়ে যেত। তবে আমরা বর্তমানে যে জেনারেশনে আসছি, এই আন্দোলনের পর আমরা একটা স্বাধীনতা পেয়েছি। আমরা এখন যেটা চাই সেটা হচ্ছে যে পরবর্তী যে সরকার গঠন করা হবে সেই জন্য আমাদের সকল স্টুডেন্ট এবং জুলাই যোদ্ধা ভাই বোনদেরকে একটা সহযোগিতা করে, যেন আমরা কোনো রকমভাবে অসুবিধায় না পড়ি। এবং আমাদের সকল দিক থেকে চিকিৎসার দিকটা আমাদের বেশি প্রয়োজন, কারণ ঠাকুরগাঁও সদরে আমরা কোনো রকম ভালোভাবে চিকিৎসা পাচ্ছি না। সেখানে হচ্ছে অনেক সমস্যা হচ্ছে, অনেক রোগী মারা যাচ্ছে। একটা ভালো একটা মেডিকেল করা দরকার আমাদের ঠাকুরগাঁয়ে। তোমাদের মানে আপনারা কেউ তোমাদেরকে দয়া দেখাচ্ছে, এটা তোমাদের প্রাপ্য, তোমরা সেটা কোনো অপরিণত থাকবে না। আমরা যদি আসতে পারি তোমাদের সবাইকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। অনেক আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, তোমাদের সঙ্গে কথা বলার সুযোগ করে দেব, আমি আন্তরিকভাবে অনেক ধন্যবাদ।
সেটা অনেক পাওয়ারফুল ইম্প্যাক্ট ফেলতেছে আমরা যা বুঝলাম। আপনার টায়ারিং লাগে না বছরের পর বছর এইসব করতে? আমার কোনো ফিলিংসই নাই, আমার লাইফ ইউজ টু পুরোপুরি কিছুই মনে হয় না। ও সবসময় রেডি থাকে ট্রলি নিয়ে, মানে চা নাস্তা নাস্তা, শুধু নাস্তা মানে কি একটা পদ্ধতি 2-3 রকম নাস্তা লাগবে, 3 রকম, দুটো দেওয়া যায় না, এবং সেই সাথে তোমার চা। আমাদের এই 15টা এপিসোডে একটা এক্সিডেন্ট এক্সপেরিয়েন্স, একজন পড়ে গিয়েছিল, বুঝে কি পড়ে কোথায় পা মুচকে গেছিল, খুলতে প্রবলেম হয়েছিল না, এরপরও কাজ করছি। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম আন্টি, আপনার ভালো আছেন? ভালো আছি, তোমার কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শ্যামাপুকে একটা কোয়েশ্চেন করতাম। আমরা এবার দেখলাম যে আপনি নির্বাচনে ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন। সো এই নির্বাচনের এক্সপিরিয়েন্সটা অ্যান্ড আপনি ছোটোবেলা যে এক্সপিরিয়েন্সটা ছিল, দুইটার মধ্যে যদি একটু কম্পেয়ার করতেন। আমার ছোটোবেলাটা মানে আব্বুর জন্য প্রথম যে ক্যাম্পেইনটা আমি করি সেটা হচ্ছে 2001 সালে। তো তখন যথেষ্ট বোধ হয়েছে, তো ওভাবে ক্যাম্পেইন করেছি। 2001 সালে কিন্তু আমি ডোর টু ডোর করেছিলাম। আমি গলিতে গলিতে ঢুকে তারপর বিভিন্ন জনের বাসায় গিয়ে কথা বলেছিলাম। বাট তখন আমার মনে হয় যে এত বেশি এই যে ক্যামেরা, সেলফি তোলা, ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে যায়, এই ব্যাপারগুলো ছিল না। সো আমরা আসলে আমাদের ফিডব্যাকটা অনেকটা অন দ্য ফিল্ডই ছিল, ইন দ্য ফিল্ডই ছিল। আর এখনকার এক্সপিরিয়েন্সে ডোর টু ডোর যাচ্ছি, বাট সবাই অনেক ভিড় করে ক্যামেরা নিয়ে ছবি তোলা শুরু করে দেয়, ভিডিও করা শুরু করে, এটা একটা ডিফারেন্স। আদারওয়াইজ মনে হয় যে একই রকমই আছে, মানুষের যে ইন্টারাকশনটা, তার রেসপন্সটা একই রকমই আছে। আমার প্রশ্নটা হচ্ছে আন্টির কাছে, আমি ওই যে খাওয়ার আগে আমরা আলাপ করছিলাম যে দুদিন যে ব্যস্ততাটা, যে আপনার কাছে ইউজ টু হয়ে গেছে একদম সব কিছু, যে মানুষের প্রেশার, বাট তারপরে যে ঢাকার ব্যস্ততা আর এই যে ঠাকুরগাঁওয়ের ব্যস্ততা, দুটার মধ্যে কোনো পার্থক্য দেখতে পান? মানুষের আন্তরিকতা বলেন বা কালচারের যে একটা পার্থক্য, সেটা আপনার কাছে কেমন অনুভব হয়? এখানে তো সবাইকে খুব অনেক বেশি আপন মনে হয়, যেটা ঢাকায় কিছুটা অনুপস্থিত। ওখানে একটু কি বলবো, একটু দূরত্ব আছে মানুষের সাথে, একটা মানে আর্টিফিশিয়াল একটা ভাবটা বেশি, যেটা এখানে নাই। ঠাকুরগাঁতে খুব আন্তরিক, আমার অনেক আপন মনে হয় এখানে। আমার একটা কোশ্চেন আপুর কাছে, আপনি তো দুইটা দেশেই থাকেন, মানে অস্ট্রেলিয়া বাংলাদেশ মিলিয়ে, কি মনে হয় যে একটা কালচারাল যে ডিফারেন্স, আপনার কি মানে অ্যাডজাস্ট করতে কোনো সমস্যা হয় নাকি বাংলাদেশের সাথে? কোনো সমস্যাই হয় না, কারণ আমি তো ঢাকারই মেয়ে। আমি ঠাকুরগাঁও ছিলাম কিছুদিন, আমি বাংলাদেশেই আমার জন্ম, এখানেই বড় হয়েছি। আর অস্ট্রেলিয়াও কিন্তু এখন আমি জীবনে প্রায় কত বছর, 2004 থেকে 2026, 22 বছর। সো বলা যেতে পারে যে আমার জীবনে অর্ধেকটা এখানে, অর্ধেকটা অস্ট্রেলিয়ায়। বাট আমার কখনো কোনো অসুবিধা হয়নি, বিকজ আই অলওয়েজ ক্যারিড মাই রুট, মাই কালচার ইন অস্ট্রেলিয়া, অ্যান্ড এখানে আসলেও আমি আমার কোনো সমস্যা হয়নি। বাট ইফ ইউ আস্ক মি যে ইলেকশন ক্যাম্পেইনের বিষয়টা, যে কালচারাল হিউজ ডিফারেন্স। অস্ট্রেলিয়াতে ইলেকশন ক্যাম্পেইনে বিলিভ মি ইলেকশন হবে, সেখানে আমার লেটার বক্সে একটা করে ম্যানিফেস্টো চলে আসবে, কোথাও কোনো ব্যানার নেই, ছোটো ছোটো কিছু ব্যানার থাকবে রাস্তায়। আর প্রতি উইকেন্ডে শপসে সামনে ক্যান্ডিডেট দাঁড়াবে, সে সবাইকে সুন্দর করে একটা করে লিফলেট দেবে। আর ইলেকশনের দিন পোলিং সেন্টারের সামনে, ভোটিং সেন্টারের সামনে ক্যান্ডিডেট দাঁড়িয়ে থাকবে, দ্যাটস ইট। আর এখানে তো হিউজ, এখানে ইলেকশন ইজ এ বিগ, কি বলবো, ইটস লাইক এ ইন্ডাস্ট্রি, ফেস্টিভ্যাল। আপু, আপনি যে বলছিলেন যে এখন মানুষ ছবি তোলা, ভিডিও করা, প্লাস যে ভাইরাল হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, সো নতুন মানে এই বছর ক্যাম্পেইনে আপনার যে এগুলা অনেক বেশি বেড়েছে, সেই জন্যে কি আপনি যে চয়েস অফ ওয়ার্ডস বা অ্যাকশন, বা আপনার কেমন বোধ হচ্ছে, মানে এই বিষয়টাকে আপনি কেমনভাবে দেখছেন? আমার চয়েস অফ ওয়ার্ডস অ্যাকশন আসলে চেঞ্জ হয়নি। আমি 2021 যেরকম ছিলাম এখনই সেরকম আছি। বাট আমার কাছে মনে হচ্ছে যে সাধারণ মানুষের কিন্তু it's difficult, to probably respond to all these viral videos and everything. মানে একটা মানুষের যে সুচিন্তিত সিদ্ধান্ত নেবার বিষয়টি, অনেক সময় দেখবেন যে এই যে ভাইরাল ভিডিওগুলি হয়, খুব দ্রুত মানুষকে ইনফ্লুয়েন্স করে ফেলে, বিকজ তার নিচে হাজারটা কমেন্ট আসে, অনেকে ইন্টেনশনালি ওই ভিডিওটাকে হয়তো বা হিউমিলেট করার জন্য কিংবা
একটা খারাপ একটা ইম্প্যাক্ট তৈরি করার জন্য করে, তখন আই থিঙ্ক পিপল গেট কনফিউজড হোয়াটস হ্যাপেনিং। বাট আমরা যখন মাঠে ক্যাম্পেইন করি, সাধারণ মানুষের সঙ্গে ইন্টারাকশন করি, ইটস এ ডিফারেন্ট স্টোরি অলটুগেদার। কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে ইলেকশন ক্যাম্পেইনে যে এই যে ভিডিও ভাইরাল হোক আর না হোক, এই ব্যাপারটা খুব একটা কমফোর্টেবল না। কারণ আমার কাছে মনে হয় যে অনেকটুকুই কিন্তু একটু আর্টিফিশিয়ালি ম্যানুফ্যাকচার্ড হয়, হ্যাঁ, মানে ভিউয়ারশিপের কথা চিন্তা করে। এটা আমার ওপিনিয়ন। আন্টির কাছে আমার একটা কোয়েশ্চেন ছিল। আমরা জানি যে পলিটিশিয়ানদের যে ফ্যামিলি মেম্বার্স, তাদেরও অ্যাকচুয়ালি পলিটিক্স ইনভলভ থাকতে হয়। সো অ্যাজ আ ওয়াইফ অফ আ পলিটিশিয়ান, আপনার পলিটিক্যাল জার্নিটা যদি আমাদেরকে একটু বলতেন। আমার কিন্তু পলিটিক্যাল জার্নি খুব সাধারণ। আমি চাকরি করেছি, হ্যাঁ, 25 বছর চাকরিতে ছিলাম, নিজেও পলিটিক্স করেন, যার জন্য আমি পলিটিক্সে ওইভাবে কখনো নিজেকে জড়িত করি নাই। এমনি সব রকম হেল্পই করেছি যা যা লাগে, হ্যাঁ, কিন্তু আমি পলিটিক্স করিনি আর কি, এবং এখনও করি না। আমি সব জায়গায় গিয়ে কিন্তু এই কথাই বলে আসতেছি যে আমি পলিটিশিয়ান না, তোমাদের মতোই গৃহবধূ এখন। আচ্ছা, স্যার যখন জেলে ছিলেন তখন আপনার লাইফটা অ্যাকচুয়ালি কেমন ছিল, বা আপনি কিভাবে অ্যাডজাস্ট করেছেন জিনিসটা? একটা লাইফ ছিল। উনি জেলে ছিলেন, আমি ছিলাম কোর্টের বারান্দায়, আমি সব জায়গায় বলি আর কি যেটা, হ্যাঁ, তখন আসলেই খুব কষ্টকর ছিল ব্যাপারটা, কিন্তু নিজেকে সংবরণ করেছিলাম যাতে ফ্যামিলি মেম্বাররা বেশি ভেঙে না পড়ে, হ্যাঁ, এইভাবে সময় কাটিয়েছি। আপনার কি কখনো মনে হয়েছে যে হয়তো মনে হয়েছে যে স্যার পলিটিক্স করার জন্য আপনার অনেক কিছু মানে পার্সোনাল লাইফ অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, এরকম কোনো না, এক্সপেরিয়েন্স? আসে নাই কখন, মানে এটাই লাইফ মনে হচ্ছে, এটা লাইফ এর মধ্যে ইউজটা। এটা একটু কন্ট্রাস্টিং বিষয়, কারণ হচ্ছে আমি কয়েকজন সিনিয়রের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, যেমন মাসিফ স্যারের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, আমি ফজলুর মাহমুদ চৌধুরী স্যারের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। তারা কিন্তু রিগ্রেট করেন, তাদের মধ্যে একটা রিগ্রেট আছে যে ফ্যামিলিকে ডিপ্রাইভ করেছি, টাইম দিতে পারি। আমি বলছি যে আমার লাস্ট দিন যখন কথা বলছিলাম আমরা ওই যে ভিডিও করার সময় মানে এখন আমি জানি না উনি কি ফিল করছিলেন, আমার মনে হয় যে হি গট আ বিট ইমোশনাল প্রবাবলি। উনি এটা বলেছেন যে আমার ওয়াইফ তো অনেক সময়, মানে ছোট একটা উদাহরণ দিয়েছেন যে আমার ওয়াইফ তো অনেক সময় এরকম হয়েছে যে একটা প্রোগ্রামে যাবো, সন্ধ্যায় আমি বলেছি হ্যাঁ যাবো, তো উনি দেখা গেছে যে উনি রেডি হয়ে বসে আছেন, কিন্তু আমি 7টা থেকে বলছে 8টা থেকে 9টা 10টা পরে তার কথা জানলেন, তো উনি আর জাননি। এইভাবে ফ্যামিলিতে অনেক না সমস্যা না, মানে ওইটা তো উনি পারেননি, ম্যাডাম হয়তো কমপ্লেন করেননি কোনো, কিন্তু এটা তার মধ্যে একটা অনুশোচনা ছিল। এরকম তো অনেক স্যারও বলেছিলেন যে হ্যাঁ মানে একটা ইয়ে যে ফ্যামিলিকে সময় দিতে পারেন না, হয়তো বাচ্চাদের ভালো সময়। হ্যাঁ, আপনি বলছেন যে না, আমার কাছে কোনো সময় মনে হয়নি এই ধরনের। আসলে আমি তো আমার মেয়েদেরকে নিয়ে ওদেরকে, ও তো বেশিরভাগ সময় ঠাকুরগাতেই থাকছে, তাই না, কাজের জন্য কাজের মধ্যে, আর আমি তো আমার মেয়েদেরকে নিয়ে ঢাকায় থাকতাম, এবং এত মানে সময়গুলো আমার চলে যেত, ওখানে একা একাই থাকছি আমি, এবং মেয়েদেরকে নিয়ে তাদের স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, তাদের সব কিছু দেখাশোনা করা, তাদের সমস্যা এত বেশি। তারপরে শুরু করলাম চাকরি, হ্যাঁ, একটা মানে এর মধ্যে লাইফের মধ্যেই ছিলাম আমি, ব্যস্ততার মধ্যে। আপনি পলিটিক্স করেছেন, তখন প্রথমে তো চেয়ারম্যান ছিলেন এখানে, তারপরে আস্তে আস্তে তো নির্বাচন, 2টা নির্বাচন করেছেন, দুটোতে সাকসেসফুল হন নাই, 3rd টাইম তখন সাকসেসফুল হলেন, মন্ত্রী হলেন, তখন আবার অন্যরকম একটা লাইফ শুরু হলো, 5 বছর কাটে গেল, এইভাবেই চলছে আর কি আমাদের লাইফটা। আন্টি একটা জিনিস যে এত বছর একরকম একটা লাইফ ছিল, যদিও স্যার শুরুতে পুরো দুস্থ রাজনীতিবিদ তো ছিলেন না, প্রফেশনাল লাইফ অনেক ছিলেন। এইবার স্যার যখন বলছেন, উনি ঘোষণা দিয়েছেন যে এটাই তার শেষ নির্বাচন, আপনি দলীয়ভাবে যদি চিন্তা করেন যে মহাসচিব হয়েছেন, তার সর্বোচ্চ পর্যায়ে থেকেই আসলে হয়তো উনি রিটায়ারমেন্টের কথা চিন্তা করছেন। এরপরে তো আসলে খুব ভিন্ন হবে, মানে উনি জিতে আসলে দায়িত্ব তো 5 বছর পালন করতেই হবে, সেটাই তো। তারপরে তো একটা ডিফারেন্ট লাইফ, আপনি আপনার জন্য তো হয়তো এই যে কর্মব্যস্ততার মধ্যে এই মাথার উপরে সবসময় একটা আলাদা চিন্তা, আলাদা একটা টেনশন বলবো না, আলাদা একটা রেসপন্সিবিলিটির চিন্তা, ওইটা থেকে আপনিও কিছু ভার মুক্ত হবে, এটা নিয়ে আপনি এটাকে কিভাবে দেখছেন এই বিষয়টাকে? কোন ব্যাপারটা রিটায়ারমেন্টের পরে কিছুটা সময় হয়তো আমরা কাটাতে পারবো নিজের, অস্ট্রেলিয়া আসবে ঘুরাতে, হ্যাঁ, তখন বেশি সময় যাবো, এদিকে হয়তো ঘুরবো বেড়াবো, তখন হয়তো অন্যরকম। কিন্তু আমার মনে হয় উনি
রিটায়ারমেন্টে গেলেও উনি এখান থেকে দূরে থাকতে পারবেন না। জনগণের কাছ থেকে উনি বরং এদের সাথে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। থ্যাংক ইউ আন্টি। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো সুরে সুরে বাঁশি পরে তুমি আরো 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 দাও তান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো